গল্পতেই জব্দ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প সূর্য শর্মার কলমে দৈত্য। গল্পের মুখ্য চরিত্রে গল্পকথক এবং ফাদার ভিক্টর। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প দৈত্য। চার্চের কনফারেন্স রুম থেকে বেরিয়ে আসার পর ফাদার ভিক্টর নিজের গাড়িতে ওঠে এবং কোনো এক বিশেষ কাজের উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ে। তখন বৃষ্টিও শুরু হয়েছিল। তার ড্রাইভার ফাদার ভিক্টরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনাকে এতদিন ধরে দেখছি, কত মানুষকে আপনি সাহস দিয়েছেন, কত মানুষের ভেঙে পড়া আত্মবিশ্বাসকে ফিরিয়ে দিয়েছেন। আর ওই যে কি যেন আপনি বেঁধে করেন না, ওই যে ভেতরে ভূত প্রেত ঢুকে গেলে কারোর এক্সরসিজম। হ্যাঁ, ওই হলো। তাতেও তো কখনো আপনাকে ব্যর্থ হতে দেখিনি। আজকেও তো ওটাই করতে যাচ্ছেন, তাই না? আপনি ফাদার কেন হতে চাইলেন? আমার ভাইয়ের জন্য। কেন? সে তো অনেক লম্বা কাহিনী। বলুন না, অনেকটা রাস্তা তো, দুজনে কথা বললে বেশ লাগে, একা একা গাড়ি চালাতে ভালো লাগে না। আচ্ছা বেশ। তখন সাল 2019, আজ থেকে প্রায় 5 বছর আগেকার কথা। আমার ভাই ছিল একজন ফাদার লিও। ভাই একদিন একটা বাচ্চার এক্সরসিজম করছিল। বাচ্চা মেয়েটার ভিতরে ঢুকেছিল এক ভয়ঙ্কর আত্মা। সে আত্মা এতটাই ভয়ানক ছিল যে স্বয়ং ভগবান যিশুর মন্ত্র বললেও সে ভয় পেত না, উল্টে সেই মন্ত্র শুনে শুনে নিজেই আওড়াতো। এছাড়া তার সব থেকে বড় শক্তি ছিল এই যে সে আত্মা যে কারোর রূপ নিতে পারত। দৈত্য রূপে সবাইকে সে ধোঁকা দিতে পারত। যাই হোক, আমার ভাই এক্সরসিজম করছিল মন দিয়ে, কিন্তু সেই ছোট মেয়েটার ভিতরে থাকা আত্মা ভাইয়ের কনসেন্ট্রেশন ভাঙবার জন্য অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে। ভাই ক্রস আর হোলি ওয়াটারের মাধ্যমে আত্মাকে অল্প স্বল্প কষ্ট দিতে পারলেও আত্মাটা একটা বিশ্রী ভয়ানক খসখসে গলায় বলে, এই বাচ্চা মেয়েটা তোমাকে অনেক মজা করেছিল। বেচান কোনো লাভ হলো না। এই দেখে ভাই এক্সরসিজমের লেভেল বাড়িয়ে দেয়। মেয়েটার মাথায় ক্রস রেখে মন্ত্র বলতে থাকে। ঠিক এমন সময় আত্মাটা ওই বাচ্চা মেয়েটার গলায় কাঁদো কাঁদো স্বরে নিজের মাকে ডাকে আর বলে যে এই ফাদারটা ভালো না, কিসব অদ্ভুত ব্যাপার করছে, গায়ে হাত দিচ্ছে। এই শুনে সেই মেয়েটির মা ভিতরে ঢুকে চলে আসে ঘরে, যার ফলে এক্সরসিজমের ফ্লো নষ্ট হয়ে যায় এবং সুযোগ দেখে নিজের সব বাঁধন ছাড়িয়ে ফাঁকা জানলায় উঠে গিয়ে বসে সেই আত্মা, যাতে এখনই ঝাঁপ দিয়ে সে মেয়েটার জীবনটা নিয়ে নিতে পারে। কিন্তু যখনই ঝাঁপ দিতে হবে ঠিক সেই সময় ভাই ওই মেয়েটির হাত ধরে নেয়। তারপর মেয়েটার ভিতরে থাকা আত্মাটা ভাইকে বলে, তোমার ভগবান জবে দিয়ে আছে, তার অনেক আগে দিয়ে আমাদের বসবাস। তোমার ভগবান চারিদিকে থাকলে আমরাও চারিদিকে চাচি ছড়িয়ে আমি আবারও ফিরব এবং তোমার সাথে তোমার পুরো পরিবারকে টুকরো টুকরো করে কেটে নরকের সবাইকে খাওয়াবো। এই বলে সে ভাইয়ের হাতে একটা কামড় দিয়ে দেয় আর নিচে পড়ে যায়। ভাই পিছনে তাকিয়ে দেখে অলরেডি মেয়েটার মা নিজেকে ছুরি দিয়ে শেষ করে দিয়েছে। ভাই শেষ পর্যন্ত শুধুই এদিক ওদিক চায় আর আফসোসে পড়ে যায় সারা জীবনের জন্য। এরপর আমরা আর আমার ভাইয়ের সাথে একসাথে থাকতাম না, কারণ ওই মেয়েটার মায়ের বোন এবং বান্ধবীরা ভাইয়ের সম্বন্ধে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়।
এক্সরসিজম ফেল হওয়াতে এবং ওই ঘটনার জন্য অনেকেই ভাইকে মারতে চেয়েছিল, সাথে আমাদেরকেও। তাই আমরা ঠিক করি নতুন জায়গায় এসে নতুনভাবে বাঁচব। আমার বউ নবীনা, মেয়ে সারা এবং ছেলে জেমসকে নিয়ে। তখন আমার পরিবারে আমি আর আমার ছেলে আমার ভাইকে বিশ্বাস করতাম, কিন্তু ওই ঘটনার পর আমার বউ আর আমার মেয়ে তাকে বিশ্বাস করতো না, কারণ তারা সোশ্যাল মিডিয়ার দুনিয়াকেই বেশি বিশ্বাস করত। যেদিন শিফট করলাম নতুন বাড়িতে, তার পরের দিন সকালেই আমার বউ রান্নাঘরের সামনের কাঁচ দিয়ে লক্ষ্য করে ঠিক বাড়ির সদর দরজায় কি ঝুলছে। দরজার সামনে গিয়ে দেখতেই দেখে যে একটা মরা বিড়াল কেউ মেরে ঝুলিয়ে দিয়ে গেছে। এই দেখে আমার ছোট মেয়ে অজ্ঞান হয়ে যায়। প্রথম দিনই এরকম হওয়াটা একদমই শুভ ছিল না। আমার সাথে ভাইয়ের কথা হতো মাঝে মাঝে। ভাই বলতো ওই ঘটনার পর বহুবার স্বপ্নে সেই আত্মাকে দেখত। সে বলতো আমি খুব তাড়াতাড়ি পরিবারকে শেষ করে দেব, আমাকে সাবধানে থাকতে বলতো। বলে থামলেন ফাদার ভিক্টর। তারপর আবার বলতে শুরু করলেন, এরপর যেগুলো হয় সেগুলোকে একটু অন্যভাবে বলতে হবে, কারণ কিছু জিনিস আমার পরিবারের সাথে হয় সেই সময় আমি উপস্থিত ছিলাম না, পরে তা জানতে পারি। তাই এখানে আমি আমাকে আমি না বলে সারার বাবা অথবা জেমসের বাবা অথবা নবীনার হাজবেন্ড, আর যেখানে আমি উপস্থিত ছিলাম সেই ঘটনায় আমি নিজেকে আমি এই হিসেবে গল্পটা বলবো, যাতে বুঝতে সুবিধা হয়। তো একদিন আমার মেয়ে ঘুমোচ্ছিল, সেই সময় হঠাৎ ও দেখে কেউ ওর চাদরটা বারবার টেনে নিচ্ছিল আর জামাটা বুক পর্যন্ত উঠিয়ে দিচ্ছিল। এই দেখে সারা তো একটু ভয় পেয়ে উঠতেই যাচ্ছিল বিছানা দিয়ে। সেই সময় সারা দেখে তার নিজের বাবা তার চুল ধরে টেনে আবার শুইয়ে দেয় আর বাজে নজরে তাকে দেখতে থাকে। এই দৃশ্য দেখে সারা কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে শুয়ে থাকে। তাকে কিছুক্ষণ এভাবেই দেখার পর সারার বাবা চলে যায় ঘর থেকে বেরিয়ে। পরের দিন আমি আর আমার ছেলে মেয়ে যখন সকালে খাচ্ছিলাম, তখন ওদের মাকে দেখি অদ্ভুত ব্যবহার করে ঘাড় নাড়াচ্ছে এবং সে ডিম কাঁচাই খেতে দিয়ে দেয়। পরে নবীনাকে জিজ্ঞেস করতে সে বলে সে এরম তো কিছু করেনি এবং সে এসব ব্যাপারে তো জানেই না, সে কোনো ডিম খেতেই দেয়নি। ওই দিন রাতে আমার ভাইয়ের সাথে কথা হয়, সে আমাকে জানায় সে এই দেশ ছেড়েই চলে যাবে। সে দুঃখিত, সে ভুলতে পারছে না ঘটনাটা, তার জন্য একটা পরিবার শেষ হয়ে গেল। এর পরের দিন আমার মেয়ে স্নান করছিল যখন, তখন হঠাৎই আমার ছেলে সেখানে ঢুকে আসে আর একদম আচমকাই সারার সামনে আসে এবং অদ্ভুত হাবভাব করে। সারার সেই নগ্ন দেহ দেখে তাকে বলে, কচি বয়স হলেও বেশ হয়েছে কিন্তু শরীরটা। এই বলে চলে যায়। জেমসের এরম ব্যবহার দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সারা। এরপর সারা আর জেমসের মধ্যে আলোচনা হয় যে কেন এরকম সব আচরণ জেমস করলো। জেমস বলল সে তো এরকম কিছুই করেনি। এরপর সারা তার বাবার কীর্তির কথা বলে জেমসকে, যে কালকে রাতে তার বাবা কি করেছে। কিন্তু সেই সময় তার বাবা হঠাৎই ঘরে ঢুকে আসে এবং তার নামে নিন্দে হচ্ছে দেখে সে দুজনকেই চড় মারে এবং ছেলেকে ছুঁড়ে সিঁড়িতে ফেলে দেয় এবং জেমস সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর একটা বড় হাতুড়ি নিয়ে সে মেয়ের পিছনে ধাওয়া করে। ধাওয়া করতে করতে ঠিক যখন হাতুড়ি দিয়ে সারার মাথায় মারবেই, ঠিক এমন সময় আমি নিচে ছিলাম, হুটোপাটির আওয়াজ পেয়ে নিচ থেকে চিৎকার করি। ঠিক সেই সময় আওয়াজ শুনে নিচে নেমে যায় সারার বাবা আর ওপরে উঠে আসি আমি। এতক্ষণে জেমসের জ্ঞানও ফিরে গেছে। আমি ওপরে উঠে আসতেই দুজনেই আমার থেকে দূরে পালায়, যেন আমি একটু আগে তাদেরকে খুব অত্যাচার করেছি।
আমি আরও কাছে যেতেই হঠাৎ আমার পিছনের দিক দিয়ে নবীনা চলে আসে, হাতুড়িটা নিয়ে সোজা সারা আর জেমসকে মারার জন্য এগিয়ে যায়। আমি তাড়াতাড়ি গিয়ে নবীনার দেয়া প্রত্যেকটা আঘাত নিজের হাতে নিয়ে নিই। হাত ভেঙে যায় আমার তাতে। এসব শুনে নিচ থেকে নবীনা জোরে বলে, এসব কি হচ্ছে কি ওপরে? এই বলে ওপরে আসতেই ওপরে আগে থেকে থাকা নবীনা হাতুড়ি নিয়ে পাশের ঘরে ঢুকে যায়। এসবের পর আমি নবীনা যখন সেই ঘরে ঢুকি তখন সেখানে কোনো নবীনা ছিল না, ওই হাতুড়িটা ছাড়া। অর্থাৎ আমরা সবাই বুঝতে পারি এতদিন ধরে যে যা করছিল সেগুলো আমরা ছিলামই না। কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির শিকার আমরা। এই বাড়িতে কোনো আত্মা আছে, সব সেই আত্মার দৈত্য রূপ। কখনো সে আমার রূপ নিয়ে সারাকে ভুল নজরে দেখেছে, কখনো সে জেমস, আবার কখনো নবীনার রূপ নিয়েছিল। এই করে পরিবারের মধ্যেই ফাটল ধরিয়ে দিচ্ছিল। এরপর আমি ফোন করি ভাইকে, বলি ওকে সব ঘটনা। ওকে বলি আসার জন্য বাড়িতে, কিন্তু ও জানায় আজকে রাতেই ওকে বেরিয়ে যেতে হবে অন্য দেশে। আমি আর ভাইকে জোর করি না। এটা শুনে আমার বউ নবীনা আমার উপর চিল্লাতে থাকে, তোমার ভাই কিরকম? হ্যাঁ, আমাদেরকে এই বিপদে ফেলে চলে যাচ্ছে, সবটা জেনেও ওর কি আমাদের জন্য কোনো চিন্তা হয় না? এটা শোনার পর আমি আমার বউকে ধমক দিই আর বলি, তুমি কতটা চিন্তা করো আমার ভাইয়ের জন্য। আর আমি এটাও জানি তুমি লুকিয়ে লুকিয়ে টাকা নাও প্রতি মাসে আমার ভাইয়ের থেকে, যাতে ভাই যেখানে থাকে সেখানে কেউ জানতে না পারে ভাইয়ের অতীতের ব্যাপারে। ওকে ব্ল্যাকমেল করো। তুমি চেয়েছিলে আমরা আলাদা হই, তাই ওর থেকে কোনো সাহায্য আশা করো না। ও সামনে এসে সাহায্য করলে তোমার লজ্জা হওয়া উচিত। এই বলে আমি আমার ঘরে চলে আসি। কিন্তু সন্ধ্যের পর দেখি হঠাৎই আমার ভাই আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। কারণ আমার ভাই আমাদেরকে খুব ভালোবাসতো, বিশেষ করে আমার বাচ্চাদের। এরপর আমরা সবাই আলোচনাতে বসি কি করা যায়। শেষ অবধি ভাই ঠিক করে যে ঘরে এক্সরসিজম করতে হবে। কিন্তু সেটাতে আমার বউ আর মেয়ে রাজি ছিল না, কারণ লাস্ট এক্সরসিজম করতে গিয়ে একটা মেয়ে মারা গিয়েছিল। কিন্তু ভাই বলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এবারে এক্সরসিজম সে করবে না, তার সিনিয়র ফাদার রবার্ট করবে। এরপর যখন আমি বাইরে আসি ভাইকে নিয়ে, তখন সে আমাকে জানায় আমার মেয়ে সারার মধ্যে ওই আত্মা এখন বাস করছে। কারণ ভাই সবাইকে তখন জল খেতে দিয়েছিল ঘরে, সেটাতে পবিত্র জল মিশিয়ে দিয়েছিল। সবাই খেলেও সারা খায়নি। এছাড়া ওর মধ্যে সেই আত্মাটাই এসেছে যার জন্য ভাইয়ের অতীত খারাপ হয়ে যায়। ওই আত্মা আমাদেরকে শেষ করে ভাইকে শেষ করবে বলে আবার এসেছে। এর সাথে সাথে ভাই জানায় তাকে এখনই এয়ারপোর্টে যেতে হবে ফাদার রবার্টকে আনার জন্য। উনি এখনই ফোন করেছিলেন। উনি বললেন এক্সরসিজম করার আগে উনি নাকি কিছু কথা বলতে চান এই ব্যাপারে। এরপর ভাই এয়ারপোর্টে পৌঁছয় ফাদার রবার্টকে আনার জন্য। সেখানে ফাদার ভাইকে বলে, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? তোমার তো তোমার দাদার বাড়িতে থাকার কথা, আর আমি তো যাচ্ছিলাম তোমার দাদার বাড়িতে। একটু চমকে ভাই বলে, আপনি তো আমাকে পার্সোনালি এখানে ডাকলেন, ফোন করলেন না তো, আমি তো এরকম কথা বলিনি। আর তাছাড়া তুমি তো জানো আমি ফোন ব্যবহার করি না। ভাই বুঝতে পারে গলা নকল করে সেই আত্মাটা এটা করেছে, যাতে ভাই পরিবারের থেকে দূরে থাকতে পারে। এটা বুঝতে পেরে ভাই ফাদারকে নিয়ে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আমাদের বাড়ি আসছিল। ঠিক এমন সময় ভাইয়ের গাড়ির সামনে হঠাৎই চলে আসে কিছু ছোট ছোট পাখি। ঠিক মতন দেখতে না পাওয়ায় গাড়ি পাল্টি খেয়ে পাশে ছিটকে পড়ে যায়। এই নিউজটা সেই সময় একটা পুলিশ অফিসার আমাদেরকে ফোন করে জানায়। ভাই গাড়িতে ছিল না, আর ফাদারও ছিটকে কোথাও গিয়ে পড়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ জানায় দুজনেই হয়তো মারা গিয়েছে। কিন্তু এসবের কিছুক্ষণ বাদে আমার ছেলে নিচে যায় স্টোর রুমে, গিয়ে মাদাম মেরির আর যিশুর মূর্তি নিয়ে আসে। কিন্তু আসার সময় কেউ ওর নাম ধরে ডাকে,
পিছন ঘুরতেই কোনো একটা অদৃশ্য শক্তি ওকে নিচে রাখা গ্যাস হিটারের মধ্যে টেনে নিয়ে যায় আর গ্যাস হিটারের দরজা বন্ধ করে তাকে ওর মধ্যে ফেলে দেয়। ভিতরে আগুন জ্বলতে শুরু করে। আমার ছেলেটাকে ওই আত্মা জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল, আমি পরে জেনেছিলাম। এদিকে আমার মেয়েকে দেখলাম উঠে বাইরে যেতে চাইছিল। আমি ভাবলাম আত্মাটা আমার মেয়েকে নিয়ে চলে যেতে চাইছে, তাই আমি আমার নিজের মেয়েকেই ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিই এবং খাটের সাথে বেঁধে দিই। তারপর হঠাৎই দেখি আমার ভাই একটু ল্যাংড়াতে ল্যাংড়াতে রক্তাক্ত অবস্থায় ঘরে প্রবেশ করে। জড়িয়ে ধরে এসে আমাকে বলে, একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাতেই আসার সময় ফাদার রবার্ট মারা যায়। কোনো রকমভাবে ভাই এখানে এসে পৌঁছেছে। আমি সব হারিয়ে ফেলছিলাম এক এক করে, তাই সময় নষ্ট না করে ভাইকে বলি এক্সরসিজম করার জন্য। ভাই এক্সরসিজম শুরু করে আমার মেয়ে সারার ওপর, যাকে খাটে বেঁধেই রেখে দিয়েছিলাম আগে থেকে। এরপর সমস্ত সেট আপ করে ভাই একটা পাতলা ঝাঁটার মতন কিছু দিয়ে সারাকে খুব মারতে থাকে। মারতে মারতে রক্ত বের করে দেয় সারার দেহ থেকে। বিছানা রক্তে ভরে যায়। এসব দেখে আমার বউ নবীনা ভাইকে আটকায়, কারণ তার মতে আর কিছুক্ষণ মারলে সারা মরেই যাবে। কিন্তু আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি চাইছিলাম এক্সরসিজম হোক, এটাতে আমার আর আমার বউয়ের মধ্যে লড়াই হয়ে যায়। তাতে ভুলবশত আমি আমার বউয়ের মাথা দেওয়ালে মেরে দিই। ঠিক এমন সময় ঘরে ঢুকে আসে আমার আসল ভাই। বুঝতে আর অসুবিধা হলো না, এতক্ষণ ঘরে যে এক্সরসিজম করছিল সে আসল ভাই ছিলই না, সবটাই ছলনা। এরপর আমি ঝাঁপিয়ে পড়ি সেই ভুয়ো আত্মাটার ওপর, কিন্তু সে আমাকে ছুঁড়ে ফেলে দেয় এবং ওখান থেকে দৌড়ে পালায়। খুঁজতে খুঁজতে আমরা নিচে স্টোর রুমে যাই এবং সেখানে গিয়ে আমি হিটার জ্বলতে দেখে হিটার অফ করে তার দরজা খুলতেই শুধু ছাই পাই। ভেঙে পড়ি এই সময়টায় খুব। এমন সময় রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে নিচে নেমে আসে সারা, আর আমার ভাইকে বলে, তুমি আমাকে এত মারলে কেন? কিন্তু কিছু একটা বুঝতে পেরেই ভাই সামনে রাখা আয়নাটার উপর দিয়ে পর্দা সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আত্মার আসল রূপ বেরিয়ে আসে। ওটা আসল সারা ছিলই না, আবার ছলনার চেষ্টায় দৈত্য রূপ নিয়েছিল সেই আত্মা। এরপর ভাই ভগবানের মন্ত্র বলা শুরু করে হাত দিয়ে ক্রস বানাতে বানাতে। কিন্তু সেই আত্মাটাও ভাইয়ের মতনই হাত দিয়ে ক্রস বানিয়ে একইভাবে ভাইয়ের বলা ভগবানের মন্ত্র রিপিট করে। এতটাই শক্তিশালী আত্মা ছিল যে তার কোনো ভয় ছিল না। এরপর সেই আত্মা ভাইয়ের উপর উঠে ভাইয়ের গলা টিপতে থাকে। এমন সময় আমার মাথায় হঠাৎ খেয়াল আসে, ভাই পবিত্র জল এনেছিল এর আগের বার। সেটাকে খুঁজে নিয়ে এসে আত্মাটার গায়ে ঢেলে দিই। তারপর গিয়ে সে ভাইকে ছাড়ে। ভাই আবারও মন্ত্র বলা শুরু করে, কিন্তু কিছুই কাজ করছিল না তার উপর। শেষ অবধি ভাই ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, এই আত্মাকে আমার শরীরে আসতে দাও, যাতে আমি নিজেকে এই আত্মার সঙ্গে শেষ করে দিতে পারি। যেহেতু আত্মা সবসময় শরীর খোঁজে, তাই ভাইয়ের শরীরে সেই আত্মা প্রবেশ করে। ভাইয়ের শরীরের মধ্যে সেই আত্মা ঢুকতেই ভাই একটা কাঠের টুকরো নিয়ে তার চোখা দিকটা নিজের শরীরের এপার ওপার করে ঢুকিয়ে দেয়, যাতে ভাইয়ের মৃত্যুর সাথে সাথে আত্মাটাও এখানে শেষ হয়ে যায়। ভাই এই পরিকল্পনাতে সফলও হয়। আত্মাটার হাত থেকে মুক্তি পেয়ে যাই আমি। ওপরে যখন আমি ফিরি তখন দেখি আমার মেয়ে সারা যন্ত্রণাতে কাঁদছে। নিচে ছেলে এবং ভাই দুজনেই শেষ হয়ে গিয়েছে। কোথাও গিয়ে এই লড়াই জিতেও যেন আমি হেরে যাই। এরপর আমি ভাবি আমি প্রিস্ট হব, বহু এমন ঘটনার শেষটা ভালো করব, যাতে আমার পরিবারের মতন অন্য পরিবারের এরকম অবস্থা না হয়। কিন্তু এটাই তো শুধু মোক্ষম কারণ ছিল না। আজকে ফাদার হওয়ার আসল কারণ তো জন্মালো তখন, যখন আমার বউয়ের মৃতদেহ
ওপরের ঘরে আমি নিতে যাই, কিন্তু সেখানে আমার বউ নবীনাকে দেখতে পাই না। সারা ঘর খুঁজি কিন্তু পাই না। তার দেহ কোথায় গেল জানি না। এমনভাবে কটা মাস কেটে যায়। ফাদার হওয়ার জন্য তৈরি হতে থাকি, কিন্তু তাও মনে অনেক প্রশ্ন ছিল, নিশ্চিত হতে পারছিলাম না। যেদিন আমার শপথ গ্রহণের কথা ছিল সেদিন ভাবছিলাম শপথ নেব কিনা, জীবনটা ভগবানের নামে করব কিনা। ঠিক সেদিন হঠাৎ ঘুমানোর সময় আমি সিলিংয়ে ঝুলতে দেখি আমার বউ নবীনাকে, এবং তার মধ্যে তখন সেই আত্মাটাই ছিল, এবং সেই আত্মার শেষ কথা ছিল, কি ভেবেছিলি এত সহজে আমাকে শেষ করে দিবি? আমি যদি তোদের সবার তীরূপ দিতে পারি, তাহলে নিজের তীরূপ দিতেই মানুষ কি? তোদের সব পরিকল্পনা জানতাম আমি। যখন তোর সত্যি ভাই এলো, তোর বউ অজ্ঞান হয়ে যাওয়ার আগে তোর বউয়ের শরীরে আমি আগে প্রবেশ করে যাই। তুই তোর বউকে ধাক্কা মারলি, অজ্ঞান করলি। আমি তোর বউয়ের শরীরে রয়ে গেলাম, এবং তোর ভাইয়ের রূপ ধরে থাকা আমার বউ রূপটা নিচে চলে আসে। তোর মেয়ের মধ্যেও একটা বউ রূপকে ধারণ করেছিলাম শেষ রাত্রির জন্য, কিন্তু হলো না। কিন্তু তোরা কি ভাবি ভগবান শুধু চালাক? আমাদের তো মানুষের শরীর দরকার হয়। আমি সেই সময় আমার পরিকল্পনাকে পুরোটাকে তোর ভাইয়ের শরীরে পাঠিয়ে দিই। তোর ভাই ওটা আমাকে ভেবে একসঙ্গে দুজনকে শেষ করে দিতে চাইল। ওটা পুরুপ হওয়ায় বলল তোর ভাই যাবে না। আমি তো তোর বউয়ের মধ্যেই ছিলাম, তোর বউয়ের শরীর নিয়ে গেলাম। তোর ভাই অত শক্তিশালী ছিল না। এখন তুই সেই একই পথের শপথ নিয়ে শক্তিশালী হয়ে যা। এত সহজ লড়াই আমার ভালো লাগে না। আবার আসবো আমি, পারলে আজকে বেশি। এরপর আমি ফাইনালি ফাদার হই। ওই আত্মার সাথে অনেক হিসেব মেটানো এখনো বাকি। দেখতে দেখতে ফাদার চলে আসে তার যেখানে আসার কথা ছিল। গাড়িটাকে একটা সাইডে রেখে দেয় ড্রাইভার। ফাদার একটি বাড়ির সামনে এসে দাঁড়ান। বাড়ির সামনে অপেক্ষা করছিলেন একজন মহিলা। ফাদারকে দেখে তাড়াতাড়ি তাকে নিয়ে ভিতরে চলে গেলেন। তারপর ফাদারকে একটি ঘরে নিয়ে গেলেন। ফাদার ঘরে ঢুকতেই দেখতে পেলেন একটি বছর 19-এর মেয়ে শুয়ে, তার হাত পা বাঁধা রয়েছে। ঘরে আর কেউ ছিল না। ফাদার ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিলেন। এরপর একটা চেয়ার টেনে এনে তাতে বসে পড়েন। ফাদার চেয়ারে বসতেই হঠাৎই মেয়েটি উঠে বসে পড়ল। একটু উঠে সামনে গিয়ে দেখতে যান ফাদার। এমন সময় মেয়েটি মুখ দিয়ে বমি করে দেয় ফাদারের হাতের উপর, আর সেই বমির মধ্যে দুটো ছোট ছোট ইঁদুর কিছু কাঁচা মাংসের দলা হাতে পড়তেই চেয়ার ছেড়ে পড়ে যান ফাদার। মেয়েটির চোখটি লাল টকটকে, একটু পৈশাচিক হাসি হাসে সে। তারপর মেয়েটির শরীরের ভিতর দিয়ে হঠাৎই বলে ওঠে, দেখা করতে চলে এলাম আবার। তা তো আমার নাকি, কিন্তু তুই মনে হয় এখনো অনেক কমজোরি। তোর ভাইয়ের মতোই।
পেয়েছি তো, তাই দুটো ইঁদুর আর কিছু মাংস খেয়েছি। এই ভগবানের পূজা, তোর ভগবান কি খায়? মেয়েটাকে বাঁচাতে এসেছিস, পারবি না। তোকে মেরে আমার কোনো কাজ নেই, কিন্তু তোর জামাইকে মেরে ভারী মজা পাবো। নিজেকে খুব শক্তিশালী মনে করিস, তাই না? কিছু করতে দেব না আমি এই মেয়েটাকে তো আমি বাঁচাবোই, সাথে তোকেও সারা জীবনের মতো নরকে পাঠাবো। পারবি না, তোর ভগবানেরও কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু করার না। তুই তো দাস, তুই কি করবি? কথাটা শেষ করতেই হঠাৎই মেয়েটি কাঁপতে শুরু করে, তার সারা শরীর বেঁকে যেতে শুরু করে। তারপর হঠাৎই মেয়েটি তার নিজের গলায় কাঁদতে শুরু করে এবং অজ্ঞান হয়ে যায়। ফাদার ঘর থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে আসতেই তার চোখে পড়ে একটি বাচ্চা মেয়ে, ওরকমই বছর 18 বা 19 হবে, দাঁড়িয়ে আছে। ফাদার একটু নিচু হয়ে বলল, তুমি কে? তোমার নাম কি? আমার নাম মীরা। আমার দিদি ঠিক হয়ে যাবে? ও আচ্ছা, ওটা তোমার দিদি। কিচ্ছু হবে না তোমার দিদির, আমি আছি তো। যাও, তোমার মাকে একটু ডেকে দাও তো। এরপর মেয়েটা চলে যায় সেখান থেকে। কিছুক্ষণ বাদে ওদের মা আসেন। কি হলো? কি ব্যাপার? কি হয়েছে ফাদার? আমার মেয়েকে দেখেছেন? ও ঠিক হয়ে যাবে? বলুন না প্লিজ। ঠিক হয়ে যাবে, কিন্তু দেখুন, আপনার মেয়ের মধ্যে যেই শয়তান আত্মা রয়েছে সেটা খুব শক্তিশালী। আমার সাথে আগেও এর পরিচয় হয়েছে, এর জন্যই আমার না থাক সেসব। এখন আমি পুরো চেষ্টা করব আপনার মেয়েকে বাঁচানোর। ফাদার তাড়াতাড়ি তার ড্রাইভারকে ডেকে দেন এবং ড্রাইভারকে বলেন চার্চ থেকে ফাদার মাইককে নিয়ে এখানে চলে আসতে, এবং ফাদার আগে থেকে ফোন করে জানিয়ে দেন সবটা। ফাদার ওদের বাড়িতে থেকেই অপেক্ষা করেন ফাদার মাইকের। আসলে ফাদার মাইক বহুদিন আগেই এমনই এক আত্মার কথা বলেছিলেন। তিনি জানেন এই আত্মার নাম, সে কি চায়। এগুলো জেনে নেওয়া গেলে অবশ্যই হয়তো এর সাথে লড়া যাবে এবং এই বাচ্চা মেয়েটিকে বাঁচানো যাবে। শুয়ে শুয়ে বিশ্রাম নিতে নিতে এসব ভাবছিলেন ফাদার। এমন সময় মেয়েটির মা আসে এবং একটু কিছু খাবার দিয়ে যান ফাদারকে। এরপর চলে যান তিনি। ফাদার খাবার খাচ্ছিলেন, এমন সময় জল হাতে নিয়ে মীরা ঢুকলো। এই নিন, জল খান। কতদিন লাগবে আমার দিদির ঠিক হতে? আমি আবার কবে খেলবো দিদির সাথে? চিন্তা করো না, আমি আছি তো। খুব তাড়াতাড়ি তুমি তোমার দিদির সাথে খেলতে পারবে, কেমন? যাও, ঘরে যাও। আর এখন একদম দিদির কাছে যাবে না, নয়তো দিদি ভালো হবে না যে। আচ্ছা, ঠিক আছে। ফাদারের ঘুম ভাঙল একটি অস্বস্তি ও যন্ত্রণাদায়ক অনুভূতির সাথে। জ্ঞান ফিরতেই ফাদার দেখলেন তার পাশে দাঁড়িয়ে আছে তার ড্রাইভার এবং ফাদার মাইক। ফাদার ভিক্টর ঠিক আছেন? ফাদার ভিক্টর উঠে বসতেই তার গলায়, ঘাড়ে ও হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। লাল লাল দাগ হয়ে গেছে এই জায়গাগুলোতে। আপনি এসেছেন, এখনই চলুন মেয়েটার কাছে, দেখুন কি অবস্থা। শান্ত হও ফাদার, আমি আগেই দেখে এসেছি। আমার মনে হয় ডিমব্রেনে তোমার এই হাল করেছে। ডিমব্রেনে? কে এটা? আমি কি একটু ইশারা করতেই সবাই ঘরটা খালি করে দিল। বন্ধ ঘরে বসে ফাদার মাইক ফাদার ভিক্টরকে জানায়, দেখো ফাদার ভিক্টর, তুমি যে কারণে আমাকে এখানে ডেকেছো সেটাই বলছি। তুমি ঠিকই আন্দাজ করেছো,
তোমাকে আমি সেই শয়তানি আত্মার কথা বলেছিলাম। এটা সেই আত্মা। এই আত্মার নামই টেমব্রেনে। এই আত্মাই তোমার সংসারটাকে ভেঙে দিয়েছিল। বড়ই শক্তিশালী এবং চালাক আত্মা। বারবার রূপ চেঞ্জ করা, এটাই তার সবচেয়ে বড় শক্তি। একে হারানো খুবই কঠিন। কিন্তু আমি আর হারবো না। দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেব। এই মেয়েটাকে বাঁচাতেই হবে, এই শয়তানকে শেষ করতেই হবে। ভুলে যেও না, তোমার একটি মেয়ে সারাও বিপদে পড়তে পারে। আত্মা সবসময় দুর্বল জায়গাকে কাজে লাগাবে তোমার বিরুদ্ধে। তাহলে এর কি কোনো বিকল্প নেই? আমরা এভাবে হাতে হাত দিয়ে বসে থাকবো? আচ্ছা, আমাদের ভগবান কি তাহলে এতটাই কমজোর এই শয়তানটার কাছে? একটু রেগে গিয়ে সামনে এসে বললেন, কিসব বলছো? গড কোনো শয়তানকে ভয় পায় না। তাহলে আমরা কিভাবে লড়বো? উপায় একটা আছে। টেমব্রেনের আসল শক্তি রূপ বদল, অথবা নিজের রূপকেও আলাদা আলাদা ভাবে একটা সময় অনেক রূপ নিতে পারে। কিন্তু একটু ভেবে দেখো, টেমব্রেনেকে সবসময় কারো না কারো শরীরের মধ্যে আমরা পেয়েছি এবং তখন এক্সোরসিজম করেছি। ওখানে হবে না। টেমব্রেনেকে নিজের আসল রূপে আগে আসতে হবে। তার করতে হবে এমন জায়গায় যেখানটা আয়নায় ঘেরা থাকবে, যাতে অন্য কারোর রূপ বদল না করতে পারে এবং চায় না, তাই বন্দি রাখতে হবে তাকে। কিন্তু তার আগে তার মুখ দিয়ে তার নিজের নাম বলাতে হবে, তবেই এই প্ল্যান কাজ করবে। এই পুরো কাজটা করতে হবে 1 ঘন্টার মধ্যে। সময় শেষের আগে না করলে ওই শয়তানকে বশে আনা যাবে না। ফলে এতে বিপরীত হতে পারে, আমাদের সবার প্রাণও যেতে পারে। শোনো ফাদার ভিক্টর। তারপর কিছু বলার আগেই দরজায় টোকা পড়ল। ফাদার মাইক দরজাটা খুলে দিলেন। খুলে দিতেই ঘরে ঢুকে এলো মীরা। জল নিয়ে এলো দুজনের জন্য। মীরা ঘর থেকে বেরোতেই ফাদার ভিক্টর বললেন, এটা ওই মেয়েটার বোন, ভারী মিষ্টি মেয়ে। কালকেও আমাকে জল এনে দিয়েছিল। জল খেয়ে শুলাম। দিদিকে বড্ড ভালোবাসে। চুমুক দিয়ে জলটা খেতে যেতেই বাধা দেয় ফাদার মাইক। কাল রাতে এই মেয়েটাই জল দিয়েছিল, সেটা খেলে? হ্যাঁ, তারপর সকালবেলা ফাদার ভিক্টর। আচ্ছা, আপনি এখানে একবার ড্রাইভারকে ফোন করুন, আপনার মেয়েকে এখানে নিয়ে চলে আসতে বলুন। ওর বাড়িতে একা থাকাটা ঠিক হবে না। কি হয়েছে? এসব আমার সাথে। এই বলে টেনে নিয়ে যায় ফাদার ভিক্টরকে মেয়েটির মায়ের কাছে। আপনার এই বাড়িতে টোটাল কতজন থাকে? কেন? আপনাকে তো প্রথমেই বললাম আমি। আমার বড় মেয়ে, ওদের বাবা অনেকদিন আগেই মারা যায়। তার কিছু বছর পর একদিন মেলা দিয়ে ফেরার সময় রাস্তার মাঝে খেলনা পড়ে যাওয়ায় সেটাকে তুলতে গিয়েই আমার ছোট মেয়ে মানে মীরা, তার অ্যাক্সিডেন্ট হয় এবং সে সেখানেই মারা যায়। বুঝেছো এবার? আসলে তোমাকে কাল কি খাইয়েছিল, যার জন্য আজকে এরকম অবস্থা? কে তোমার উপর নজর রাখছে? আবার ধোকা খেয়ে গেল না তো? এইভাবেই বারবার নিজের মর্জি চালাচ্ছে টেমব্রেনে। কিন্তু কালকে, হ্যাঁ, কালকে তো আমি আমার ঘরেই জল দেখেছি। তাই হয়তো মেয়েটির মা জল দিতে আসেনি, আমি খেয়াল করলাম পরে। তার আগেই আমাকে জল দিতে এসেছিল মেয়েটি। তারপর আজকে। কথাটা থামিয়ে দিতে হলো। বড় মেয়েটির ঘর থেকে চিৎকারের আওয়াজ শুরু হলো। ঘরে সবাই ঢুকতেই আবারও সেই আত্মা মেয়েটির শরীরের ভিতর দিয়েই বলল,
কত ভাববে। শোন, তোদের হাতে আর 2 দিন, এর মধ্যে বাঁচাতে পারলে বাঁচিয়ে নিস, নয়তো এই মেয়েটা রেস্ট ইন পিস। টাইম শুরু এখন। টিক টক টিক টিক। এরপর আবার মেয়েটির শরীর দিয়ে আত্মাটি চলে যায়। সবাই চুপচাপ শুধু সবটা দেখল। সারাকে নিয়ে আসা হলো ওই বাড়িতেই। আমাদের হাতে বেশি সময় নেই, এবার আমি যা বলবো সেরকম ভাবে সব গুছিয়ে নিতে হবে। এবার ডিমব্রেনেকে একটা মুখ্য জবাব দিতেই হবে। এই খেলা বন্ধ করতে হবে। সবার আগে প্রত্যেক ঘরে অন্তত বড় করে 2টো আয়নার ব্যবস্থা করতে হবে। তারপর মেয়েটার ঘরটাকে পুরো 4দিকে আয়না লাগাতে হবে। বাকি কাজ আমি আর ফাদার ভিক্টর করে নেব। শুধু কোনো একটা ভাবে শয়তানকে বলাতে হবে যে তার নাম ডিমব্রেনে। তারপর এক্সর্সিজম দ্বারা ওর শরীর দিয়ে বের করে নেব, নিয়ে আটকে ফেলবো ওকে আয়নাতে। তারপর আয়নাকে ভেঙে ফেলতে হবে। আর কালকেই সব আয়নার ব্যবস্থা করে নিতে হবে। পরশু শেষ দিন, ওই দিনই আমাদের লড়াই জিততেই হবে। সব প্ল্যান অনুসারে পরের দিন সব জোগাড় করে ফেলব। মেয়েটির ঘরটিকেও আয়না দিয়ে ঘিরে ফেলব। ফাদার ভিক্টর রাতে ফাদার মাইককে বললেন, কতটা রিস্কি এটা? আয়না থাকায় সব জায়গায় ডিমব্রেনের আসল শক্তি ব্যবহার করতে অক্ষম হবে। সেটাই তো মূল লক্ষ্য নয় আমাদের। এটা করে তাকে আমরা ছলনা করা থেকে নিজেদের সেফ রাখলেও তাকে দমন করা যাবে না। তার জন্যে তার মুখ দিয়ে একবার ডিমব্রেনে নামটা উচ্চারণ করাতেই হবে। সেটা কিভাবে সম্ভব হবে? একটা উপায় আছে। কি? সারাকে লাগবে। আর তারা প্রচন্ড অহংকারী হয়ে থাকে তাদের শক্তি নিয়ে। ডিমব্রেনে সবচেয়ে বেশি অহংকারী। যদি সারার শরীরে অন্য কোনো আত্মাকে প্রবেশ করানো যায়, তাহলে সেই আত্মার সামনে নিজের ক্ষমতা ও শক্তি দেখাতে, ওই আত্মাকে জানাতে এসে কে ডিমব্রেনে তার নিজের নাম উচ্চারণ করে বসবেই। তারপরে কিন্তু সারা, ওর কিছু হলে? কিচ্ছু হবে না, আমি আছি তো, অসারাম। হঠাৎই ফাদার ভিক্টরের মনে পড়ে যায় ফাদার হওয়ার সময় ফাদার মাইক প্রতিটা পদক্ষেপে কিভাবে সাহায্য করেছেন ফাদার ভিক্টরকে। প্রথম যখন এই আত্মা সম্পর্কে তার পরিবারে ভাই, নিজের ছেলে, বউকে হারাতে হয়েছিল, তখনই তো ফাদার মাইক জড়িয়ে ধরে বলেছিলেন, একটা দিন আসবে, ডিমব্রেনে ফিরবে, চিনি আমি ওকে, আগে ওর মুখোমুখি হয়েছি, যেদিন ফিরবে দুজনে মিলে তাকে শেষ করবে, কথা হয়েছিল। ফাদার মাইকও নিজের পরিবারের তার বাবা ও বন্ধুকে হারিয়েছিল ডিমব্রেনের জন্য। কাছের লোক চলে যাওয়ায় কি হয় তা তো জানে ফাদার ভিক্টর। আজ অন্য এক পরিবারের লড়াই, তাই আজকে সব ভুলে হাতে হাত মিলাতেই হবে। কিন্তু কার আত্মা সারার শরীরে আনার কথা ভাবছেন? যে সারার ক্ষতি চাইবে না, সে সারার শরীরের দখল নেবে না। যার আত্মা শয়তান হবে না, যে সারাকে ভালোবাসে, সে আমাদের সাহায্য করবে। এবং যে ডিমব্রেনেকে চেনে, তাকে শেষ করার চেষ্টা করবে। এক আমাদেরই মতো ফাদারের আত্মা। তোমার ভাইয়ের আত্মাকে সারার শরীরে প্রবেশ করাবো।
পরের দিন কথা মতো সব রেডি হয়ে গেল। সারাকে একটা চেয়ারে ওই ঘরে বসিয়ে দেওয়া হলো। এরপর শুরু হলো সারার দেহে ফাদারের ভাইকে আনার চেষ্টা। টানা ৪৫ মিনিট পর অবশেষে সারার দেহে প্রবেশ করে ফাদার ভিক্টরের ভাইয়ের আত্মা। তার ৫ মিনিটের মধ্যে হঠাৎ মেয়েটার শরীরে ডিমব্রেনে আসে এবং বলে, তোদের চোখের সামনে দিয়ে ভাঙিয়ে চাইবে নাকি? এমন সময় সারার ভিতর দিয়ে ওই আত্মা বলে ওঠে, আমি থাকতে তুই নিয়ে যাবি? তুই কে? তুই চিনিস আমাকে? দুই আত্মার মধ্যে কথা কাটাকাটি হতেই সুযোগ বুঝে দুই ফাদার এক্সরসিজমের ক্রিয়া শুরু করে দেয়। মন্ত্র উচ্চারণ শুরু হয়, পবিত্র জল ছুঁড়ে ফেলা হয়, জিজ্ঞেস করা হয় নাম। বল, নাম কি তোর? বলবো না, সবাইকে শেষ করে দেব। আমাকে কিচ্ছু করতে পারবি না তুই। তুই জানিস আমি কে? তুই আমারই মতন সাধারণ মেয়েটা। আমি তোর মতন না। আমি আত্মার সর্দার রে। তুই তোর সব কটাকে আমি শেষ করতে এসেছি। আমার সাথে লড়াই করতে বলিসনি? আমাকে বলিসনি? কেউ ভয় পায়নি তোকে। এরপর প্ল্যান অনুযায়ী এক্সরসিজম এক্সট্রিম লেভেলে করা হয়। নিজেকে বাঁচাতে মেয়েটির শরীর ছেড়ে বেরিয়ে অন্য রূপ নিতে গিয়ে ফেসে যায় চারিদিকের আয়নাগুলোতে। এমন সময় মন্ত্র ফুঁকে প্রত্যেকটা আয়নাকে একটা লাল সুতোতে বেঁধে একটা ক্রসওয়ালা হাতুড়ি নিয়ে তাতে কিছু মন্ত্র ফুঁকে সব কটাকে আঘাত আনা হয়, ভেঙে ফেলা হয় সব। এরপরে সব কিছু শেষ হয়। সারার মধ্যে দিয়েও ফাদারের ভাইয়ের আত্মা চলে যায়। মেয়েটিও সুস্থ অবস্থাতে ফিরে আসে। ফাদার মাইক পরামর্শ দেয় এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার, নতুন করে জীবন শুরু করার। কথা মতন তাই ব্যবস্থা হলো। ফাদার মাইক, ভিক্টর ও সারা ড্রাইভারের সাথে ফিরল তাদের আস্তানায়। বেশ কিছু বছর পর ওই পরিবার বাড়ি ছাড়ার পর অন্য এক পরিবার সেখানে থাকতে আসে। অনেক বছর ওই বাড়ি পড়ে থাকায় বাড়ি সাজিয়ে থাকতে শুরু করে এক নতুন ফ্যামিলিতে স্বামী, স্ত্রী, তাদের এক মেয়ে সন্তান, নাম রোজি। রাতে খাবার আগে রোজি তার বাবাকে একটা অমলেট করে দেয়। মেয়ের হাতের অমলেট বেশ তৃপ্তিতে খেতে থাকে তার বাবা। লিজা দাঁড়িয়ে দেখে সামনে, তবে অন্য ঘরে আসল লিজা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সেই ঘরেই একপাশে টেবিলের উপর রাখা একটা ছোট সাইজের আয়না। সেখানে ভেসে উঠল ডিমব্রেনের হাসি ভরা ভয়ঙ্কর মুখটা। তাহলে কি সব আয়না সেদিন ভাঙা হলেও চালাকি করে ডিমব্রেনে এই আয়নাতে নিজেকে লুকিয়ে দেয়? এই আয়না তো ঘরে আগের দিয়েই ছিল, খেয়াল করা হয়নি। একটা ভুল হয়ে গেল কি, যার জন্য খেসারত দিতে হবে আগামী প্রজন্মকে? এই বাড়ি কি তাহলে ভূতের বাড়ি হয়ে গেল, নাকি এই আয়না ভৌতিক আয়না রূপে নতুন গল্পের জন্ম দেবে? এতক্ষণ শুনছিলেন সূর্য শর্মার কলমে দৈত্য। গল্পে ডিমব্রেন এবং মেয়ের চরিত্রে দেবজ্যোতি, ফাদার ভিক্টরের চরিত্রে রুদ্র, ভাইয়ের চরিত্রে সংগ্রাম, ফাদার মাইকের চরিত্রে সুরঞ্জন, সারার চরিত্রে পূর্ণিমা, নবীনার চরিত্রে সুতপা, মীরার মায়ের চরিত্রে অরিত্রা, জেমসের চরিত্রে কৌস্তভ, মীরার চরিত্রে অঙ্কিতা, ড্রাইভারের চরিত্রে শুভদীপ, ফাদার রবার্টের চরিত্রে শৈবাল এবং গল্পকথক প্রিয়াংশু। গল্পের সাউন্ড, পোস্টার ডিজাইন এবং স্ক্রিপ্টিংয়ে ছিলাম আমি শুভদীপ। গল্পের সমগ্র পর্ব পরিচালনা পারমিতা মজুমদার।
শেষ হলো আমাদের আজকের গল্প সূর্য শর্মার কলমে দৈত্য। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য গল্পতেই জব্দ থাকুন।